আমার বাবা ১৯৭১ সালে বাংলাদেশে ছিলেন না। যেদিন আমরা সরকার গঠন করব, আমরা বিচার করব। ফাঁসি দেওয়ার পর তাদের ভূমিকা কেমন ছিল? সবসময় বলতো যে ইস খুব খারাপ হয়েছে। সালমান এফ রহমান তিনি শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন, তিনি তো আপনাদেরও আত্মীয় হতেন, তিনি কি কোনো ধরনের সহযোগিতা করেছিলেন? এটা আপনি একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন করলেন। আওয়ামী লীগ যে এই দুর্নীতিগুলি করেছিল, ওই দুর্নীতির সাথে যেন আমরা কোনোভাবে না জড়িয়ে যাই। জামাতি ইসলামী বর্তমানে যে রাজনীতি করছে ওটা বেশ মডার্ন। মানব জমিনের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মারুফ হাসান। আজ আমার সঙ্গে রয়েছেন প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। হুম্মাম কাদের চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, দিন ভালো হচ্ছে আস্তে আস্তে করে। আপনার বাবাকে যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে, জি। এই বিষয়টা আপনি ছেলে হিসাবে কিভাবে দেখছেন? আপনারা দেখেছেন যে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল গঠন করা হয়, খুব কাছে থেকে আমাদের পুরো ট্রায়ালটা দেখার সুযোগ হয়েছে। জজ সাহেব থেকে শুরু করে যে আইনজীবীরা প্রসিকিউটর হিসেবে কাজ করেছে, সবার দুর্নীতির ব্যাপার এখন প্রায় সকল বাংলাদেশী জানে। যেই ব্যক্তিরা সে মিথ্যা সাক্ষী দিয়েছে তারাও এখন নিজে থেকে বের হয়ে এসে বলছে যে আমাদেরকে জোর করে সাক্ষী দেওয়ানো হয়েছিল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এইসব দেখার পরে তো আসলে আর মানে এই ট্রায়ালটা কি ধরনের ট্রায়াল হয়েছিল ওটা পুরো বাংলাদেশ জানে, পুরো বিশ্ব জানে। আর আশা করছি এখন ছেলে হিসাবে আমারও জোর দাবি, এই মিথ্যা ট্রায়াল, এই নাটক, এটার বিচারও একদিন হবে বাংলাদেশে। আশা করি যদি ইউনূস সাহেবের অধীনে এই বিচার হয় তাহলে হবে, যদি না হয় তাহলে আশা করি যেদিন আমরা সরকার গঠন করব আমরা বিচার করব। 71 সালে আপনার বাবার ভূমিকাটা কেমন ছিল, এটা আপনি ছেলে হিসাবে কি জানেন? আমার বাবা ১৯৭১ সালে বাংলাদেশে ছিলেন না। উনি যেই অভিযোগগুলো তার বিরুদ্ধে করা হয়েছে তার আগেই আমার বাবা কিন্তু পাঞ্জাব ইউনিভার্সিটি জয়েন করে। সে প্রায় ১.৫ বছর পাকিস্তানেই ছিলেন, পূর্ব পাকিস্তানে ছিলেন। আমাদের যা এভিডেন্স কালেক্ট করা আছে, যেগুলো আমাদেরকে জমা দেওয়া সম্ভব হয়নি, ওই এভিডেন্স গুলো এখনো আমরা রেখে দিয়েছি। কি কি এভিডেন্স ছিল জমা দিতে পারেননি? আমার বাবা যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিল ওটার রেজিস্ট্রির পেজ আমাদের কাছে আছে। যারা যারা তার সাক্ষী ছিল বিদেশে, যারা আমার বাবার সাথে ছিলেন, তাদের স্বাক্ষর এখনো আছে আমাদের কাছে। ওগুলো সবকিছু ভিডিও এভিডেন্স হিসাবেও আছে, লিখিত এভিডেন্স হিসাবেও আছে। সবকিছুই আমাদের কাছে আছে, কিন্তু এগুলো তো একটাও আমলে নেওয়া হয়নি এই এই ট্রাইব্যুনালে। ওই সময় আদালতের কাছে উপস্থাপন করা হয়েছিল। আদালতের কাছে সবকিছুই উপস্থাপন করা হয়েছিল। তো তারা বলেছে যে যেহেতু এগুলা ফরেন মিনিস্ট্রি থেকে সই করা নেই, ওগুলো ওনারা জমা নিতে পারছেন না। তখন ফরেন মিনিস্ট্রি, আওয়ামী লীগের ফরেন মিনিস্ট্রিরা দায়িত্বে ছিল। সবকিছুর মধ্যে আমাদের একটা বাধা সৃষ্টি করে দেওয়া হয়। এভিডেন্স দিব কাকে দিয়ে আর কাকে সাক্ষী হিসাবে নিয়ে আসবো, ওটাও আমাদেরকে লিমিট করে দেওয়া হয় যে আমরা 5 জনের বেশি সাক্ষী আনতে পারবো না। আর যেই সাক্ষীরা আসতে চেয়েছিল তাদেরকেও বকাঝকা করে তাদেরকেও দূরে সরিয়ে রাখা হয়েছিল। আপনার বাবার যখন বিচার চলছিল, সালমান এফ রহমান তিনি শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন, তিনি তো আপনাদেরও আত্মীয় হতেন বা হন, তিনি কি কোনো ধরনের সহযোগিতা করেছিলেন? বা সাবের হোসেন চৌধুরীর কথাই যদি বলি। দেখেন, এখানে আপনার কথাটা সঠিক যে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা আওয়ামী লীগ করে। বিএনপির প্রতিটা নেতারই কোনো না কোনো আত্মীয় আপনি খুঁজে পাবেন যে আওয়ামী লীগ করে। তবে যখন শেখ হাসিনা ক্ষমতায় বসে যায় তখন কারোই কিন্তু ওই সুযোগ ছিল না যে বিএনপির কোনো নেতাকে সাহায্য করবে বা প্রতিবাদ করবে। সালমান এফ রহমান সাহেব অথবা সাবের হোসেন চৌধুরী সাহেব অথবা অন্যান্য আমাদের যারা আত্মীয় স্বজন আছে যারা আওয়ামী লীগ সমর্থন করে অথবা আওয়ামী লীগের নেতা ছিলেন, তারা হয়তো মন থেকে চেষ্টা করেছিল অথবা মন থেকে চেয়েছিল যে সাহায্য করবে, কিন্তু প্রকাশ্যে সাহায্য করাটা বোধহয় সম্ভব ছিল না। মানে আপনাদের কখনো কি কিছু বলেছিল যে বিচার বা ফাঁসি হবে না বা এরকম কোনো কথা? মাঠের মধ্যে তো সব ধরনের কথা ছিল। মাঠের মধ্যে একটা পর্যায়ে আমরা ফ্যামিলিগত যেহেতু আপনার ফ্যামিলিগত ভাবে ওনাদের একটা বিশ্বাস ছিল যে হয়তো কিছু হবে না। ওনাদের সবার একটা বিশ্বাস ছিল যে এই ফাঁসি পর্যন্ত যাবে না, কিন্তু আসলে অফিসিয়ালি এটা বলা তাদের পক্ষে সম্ভব ছিল না। আর আমার মনে হয় যে ওনারাও জানতো যে শেখ হাসিনা মানুষটা কিরকম, শেখ হাসিনার চিন্তা ভাবনা কিরকম, এটা ওনারাও ভালো মতনই জানতো। তো ওই মিথ্যা আশ্বাস আমাদেরকে দেওয়া আমার মনে হয় না ওনাদের পক্ষে সম্ভব ছিল। ফাঁসি দেয়নি। তারা কোনো আশ্বাস দেয়নি। তারা তারা তাদের পক্ষে থেকে আমরা যেটা সবচেয়ে বেশি শুনেছি ওটা আল্লাহর উপরে ভরসা রাখো। আমরা এটা সবাই দিয়েছিল, সবাই দিয়েছিল। সালমান রহমান সাহেবও বলেছিল আল্লাহর উপর ভরসা রাখতে, সাবির হোসেন চৌধুরী সাহেব বলেছিল আল্লাহর উপর ভরসা রাখতে। আমাদের যারা যারা বন্ধু বান্ধব আছে যারা আওয়ামী লীগের সাথে জড়িত সবাই বলেছিল যে আল্লাহর উপরে ভরসা রাখো, ইনশাআল্লাহ কিছু হবে না। তার ফাঁসি দেওয়ার পর তাদের ভূমিকা কেমন ছিল বা তারা কি বলছে? সবাই মন খারাপ করে তো একবার না একবার কোনো সময় দেখা হলে সবসময় বলতো যে ইস
খুব খারাপ হয়েছে, আশা করেছিলাম যে ভালো কিছু হবে, কিন্তু এটা তো আর হলো না। তো ওটা তো সবসময় করে, ওটা এখন আপনি যেভাবে করে দেখতে চান। আপনি যদি মনে করেন যে এটা ওনারা মন থেকে আমাদেরকে সম্বর্ধনা দিয়েছিল, অথবা মন থেকে তারা আফসোস করছে, হতে পারে। এখন তো সবকিছুই আমাদের ওই কষ্টের সময়টা সবকিছুই নাটক মনে হতো, কিন্তু বাস্তবে হয়তো ওনারা আসলে মন থেকে আমাদের জন্য দোয়া করেছিল, হয়তো মন থেকেই তারা চেষ্টা করেছিল, বলা মুশকিল। আপনি এখন বর্তমানে কি করছেন? বর্তমানে আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত, আমি নির্বাহী কমিটির একজন সদস্য। তো এখন আব্বার যে দায়িত্বগুলো ছিল ওগুলাই তুলে ধরার চেষ্টা করছি, ওগুলাই এখন ফুলফিল করার চেষ্টা করছি। তার মানে আপনি এলাকায় এখন রাজনীতিতে ফিরেছেন? এলাকার রাজনীতি সবসময় ছিলাম জড়িত। আমার বাবা জীবিত থাকা অবস্থায় আমি এলাকার রাজনীতির সাথে জড়িত ছিলাম, চট্টগ্রামের রাজনীতির সাথে জড়িত ছিলাম। এখন দায়িত্ব বেড়ে গেছে, বাবা যেহেতু নেই। কি প্ল্যান আছে সামনে আপনার? সামনের প্ল্যান হচ্ছে কি, যেভাবে করে হোক না কেন একটা নির্বাচনের দিকে যদি আমরা এগিয়ে যেতে পারি। এখন সামনে নির্বাচনের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি, এলাকার মানুষকেও আমরা চেষ্টা করছি যে একটু গিয়ার আপ করার জন্য, যে তারা যেন ইলেকশনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে। আর তাছাড়া সবচেয়ে বড় এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে যে আওয়ামী লীগ যে এই দুর্নীতিগুলি করেছিল, আর ওই দুর্নীতির সাথে যেন আমরা কোনোভাবে না জড়িয়ে যাই। এই আপনারা জানেন যে অনেক জায়গাতে অনেক ধরনের অভিযোগ আসছে যে বিএনপির ছেলেপেলেরা অনেক ধরনের চাঁদাবাজির সাথে জড়িয়ে যাচ্ছে। এখন আর যেটা আমরা খবর পাচ্ছি যে বিএনপির নাম ভাঙিয়ে এখনো ছাত্রলীগ যুবলীগের মানুষরাই কিন্তু চাঁদাবাজি করে যাচ্ছে। তারা এখন চেষ্টা করছে যেভাবে হোক না কেন বিএনপির নামটা খারাপ করার জন্য। আশা করি যে মানুষজন এটা ভালো বুঝে, এলাকার মানুষের এটা ভালো বুঝে, কিন্তু মিডিয়ার থেকে আমাদের সহযোগিতা লাগবে। আমরা আশা করবো যে আপনারা যেন আমাদেরকে অন্তত সঠিক তথ্যটা দিতে পারেন। সামনে নির্বাচন করবেন কিনা? জি, নিশ্চয়ই নির্বাচন। কোথা থেকে? এখনো সিদ্ধান্ত হয়নি কোথা থেকে করব। আপনারা জানেন যে আমার বাবা 3টা আসন থেকে নির্বাচন করতেন, রাউজান, রাঙ্গুনি এবং ফটিকছড়ি। দল যেটা আমাকে ভালো মনে করে, যেখান থেকে আমাকে বলবে ওখান থেকে দায়িত্ব পালন করবো। দলের সর্বোচ্চ নেতা হিসেবে তারেক রহমানকে কেমন মনে হয়? এটা আপনি একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন করলেন, কারণ আমি এখানে আমার ব্যক্তিগত ওপিনিয়নটা আপনাকে দিতে পারি, যেহেতু আমি ওনাকে বেশি বেশি পছন্দ করি। অ্যাজ এ পলিটিশিয়ান, ওনার ম্যাচুরিটি আপনি যদি গত 5-10 বছরে দেখেন, 10 বছর আগে তারেক রহমান সাহেব আর এখনের তারেক রহমান সাহেব টোটালি ডিফারেন্ট। তারেক রহমান সাহেব এখন বুঝতে পেরেছে দ্যাট হি নিডস টু লিড ইন্টায়ার বাংলাদেশ। উনি এখন খালি ওনার দলকে যে এগিয়ে নিয়ে যাবে ওটা না, ওনার এখন দায়িত্ব হয়ে গিয়েছে যে উনি এখন পুরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এই দায়িত্বটা আর এই রেসপন্সিবিলিটিটা উনি খুব সুন্দরভাবে গুছিয়েছে। এই জন্যে আলহামদুলিল্লাহ আই এম ভেরি প্রাউড যে আমি ওনার একজন ফলোয়ার। প্রথম যখন দায়িত্ব পালন করা শুরু করলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে, উনি অনেকটা নির্ভর ছিল সিনিয়র নেতাদের উপরে। ওনাদের ওপিনিয়নটা উনি সবসময় আগে ফোর ফ্রন্টে নিয়ে আসতো, তারপরে উনি একটা চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নিত। এখন যেটা হয়েছে, উনি এখন খালি সিনিয়র নেতাদের উপরে নির্ভর না, উনি কিন্তু এখন আমাদের সাথেও কথা বলে। উনি আমাদের ওপিনিয়নটাও জানতে চায়, কারণ উনি জানে যে সিনিয়ররা হয়তো ওনাদের নিজেদের যে ওপিনিয়ন গুলি আছে ওটা উনি হিস্ট্রি থেকে নিচ্ছে, আমাদের থেকে যে ওপিনিয়নটা নিচ্ছে ওটা ফিউচারের ব্যাপারে চিন্তা করে নিচ্ছে। তো এই জিনিসটা আমার মনে হয় যে একটা মানুষের পার্সোনাল ম্যাচুরিটি যখন আসে, পলিটিক্যাল ম্যাচুরিটি যখন আসে, তখনই এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারে। বাংলাদেশে ধর্মীয় রাজনীতি আপনি কিভাবে দেখেন? বাংলাদেশে ধর্মীয় রাজনীতি আপনি যদি কোনো সময় বলেন যে এটা ব্যান করে দেওয়া হবে অথবা এটা থেকে দূরে সরে যাওয়া হবে, এটা আপনার পক্ষে এটা সম্ভব না। বাংলাদেশে বর্তমানে আমি ঠিক সংখ্যাটা বলতে পারবো না, 80+% মুসলমান বাস করে। তো আপনার সবসময় একটা লোকাল যেই মনের টান অথবা ধর্মের প্রতি একটা টান থাকবে, ওটা দ্যাট উইল অলওয়েজ প্লে এ ভাইটাল রোল। আমরা চেষ্টা করছি যে যেভাবে করে হোক না কেন যে ওই ধর্মীয় পলিটিক্সটাকে সাইডে রেখে, সম্মানে রেখে আমরা আমাদের দলীয় রাজনীতিটা ফোর ফ্রন্টে নিয়ে আসবো। তবে আমি মনে হয় না যে আপনি কোনো সময় বাংলাদেশে আপনি রিলিজিয়াস পলিটিক্স বা রিলিজিয়াস সেন্টিমেন্টকে বাদ দিয়ে আপনি রাজনীতি করতে পারবেন। বাংলাদেশে এখন একটি দল বেশ আলোচনায়, জামায়াতে ইসলামী, তাদের নিয়ে নানা ধরনের কথা হচ্ছে। এদের বর্তমান কার্যক্রম আপনি কিভাবে দেখেন? আমি তো মনে করি যে জামাতে ইসলামী বর্তমানে যে রাজনীতি করছে ওটা বেশ মডার্ন রাজনীতির দিকে ওনারা এগিয়ে যাচ্ছে। ওনারা কিছু স্টেটমেন্ট দিয়েছে যেটাতে আমিও একটু আশ্চর্য হয়েছি। ওনারা বলেছে যে সবাইকে মাফ করে দেওয়া হবে, সব নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে মাফ করে দেওয়া হবে। এই জিনিসটা আমি 100% সমর্থন দিতে পারছি না, যেহেতু যেই ধরনের
অনিয়ম, যে ধরনের দুর্নীতি, যে ধরনের খুনাখুনির সাথে আওয়ামী লীগ জড়িত, এদেরকে পুরোপুরি মাফ করে দেওয়াটা মনে হয় না আমার ঠিক হবে।